আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই সেশনে। আহ, আমি যে বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটি অলরেডি ক্যাপশনে দেওয়া হয়ে গিয়েছে যে ধৈর্য হারা আমরা বাংলাদেশি মানুষ। হ্যাঁ, এই কথাটি এজন্যই বললাম যে আজকে সোশ্যাল মিডিয়াতে দেখবেন একটি খবর খুব বেশি আলোচিত, তা হচ্ছে পদ্মা সেতুর আহ, সম্ভবত রেলিং এটা কেউ একটা পার্ট ভেঙে নিয়ে গিয়েছে। তো এইটাকে মার্ক করে অনেকে পোস্ট দিচ্ছেন, বিভিন্ন ভিডিও আকারে মানে পাবলিশ করছেন, আর ক্যাপশনে দিচ্ছেন একটা বকা দিয়ে যে ছাত্রদেরকে, অর্থাৎ ছাত্র আন্দোলনে এই যে আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসক মুক্ত একটা বাংলাদেশ পেলাম, সেই জায়গাটিতে ছাত্রদেরকে এখানে দায়ী করা হচ্ছে রীতিমতো। এবং সেখানে আরো নানান ভাবেই কথা বলা হচ্ছে। নট অনলি দ্যাট, আমরা দেখেছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যখনই বাংলাদেশ নিয়ে এখন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের নিয়ে কোনো নিউজ করা হচ্ছে, সেখানে ভালো কিছু তুলে ধরা হচ্ছে, সেই জায়গাটিতে অনেকেই আবার হচ্ছে এভাবে কমেন্টস করছেন যে কি হচ্ছে, বাংলাদেশের কি এমন পরিবর্তন হয়েছে, বা এখনো নানান জায়গায় বিভিন্ন সহিংসতা আছে, নানান সমস্যায় জর্জরিত। এগুলো যখন খবরে চলে আসতেছে তখন এইটাকে এক শ্রেণীর মানুষ আমরা আমরা সেটাকে এভাবেই প্রেজেন্ট করছি যে কি হলো এত আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বলছি স্বাধীন আরেকটি বাংলাদেশ পেলাম স্বৈরশাসক মুক্ত, তা আসলে এখানে কি হলো, বাংলাদেশ তো আগের মতোই রয়ে গিয়েছে। আবার কেউ কেউ এমনটা বলছে যে গেল বাংলাদেশটা একেবারেই তলানিতে চলে গেল, আগের সরকারই ভালো ছিল। এরকম নানান মানে ধরনের কথাগুলো বা কমেন্টস বিভিন্ন ভিডিওতে আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি, যেটি এখন রীতিমতো চোখে পড়ার মতো। তো সেই জায়গাটিতে আমার কাছে একটা ব্যাপার মনে হলো যে আমরা বাংলাদেশের মানুষ এতটা ধৈর্য হারা কেন। কখনো কখনো আমরা দেখে থাকি যে আমরা অনেক বেশি মাত্রায় ধৈর্যশীল। কারণ যদি একটু উদাহরণ টেনে নিতে চাই, যে সেখানে বিগত এই 15-16 বছর যে আওয়ামী লীগ সরকারের যে শাসন ব্যবস্থা ছিল বা শোষণ ব্যবস্থা ছিল যেটাই বলি, সেখানে কিন্তু আমরা ঠিকই ধৈর্য ধরতে পেরেছি, কারণ আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল, নানান রকম আহ অসঙ্গতি ছিল, যেটা উল্লেখ করার মতো অসংখ্য 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 এক্সাম্পল আমাদের সামনে রয়েছে। তো সেই সময়ে আমরা ঠিকই ধৈর্য ধরতে পেরেছি। অথচ এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে দেখা যাচ্ছে যে সেই আমরাই আবার এমন মন্তব্য করছে যে কেন বাংলাদেশ নতুন রূপে সেজে উঠছে না। আচ্ছা, এই জায়গাটিতে আমার একটি প্রশ্ন, যে এই অন্তর্বর্তীকালীন সরকার, আমি জানি না তারা ফিউচারে কি করবে দেশের জন্য মানুষের জন্য, সেটা অজানা আমাদের, কিন্তু আশা করছি ভালো কিছু করবে। এখন প্রশ্ন হচ্ছে যে এরা তো কোনো ম্যাজিক বা কোনো আলাদিনের চেরাগ নিয়ে বসেনি, বা এমন কোনো জাদুর বাক্স নিয়ে বসেনি যে একেবারে মুহূর্তের মধ্যেই এই ভেঙে পড়া একটা দেশ, সেই দেশটাকে পুরোপুরি সংস্কার করে ফেলবে। এটা তো কখনোই সম্ভব নয়, তাই না? কারণ যে কোনো বিষয়ের জন্যই একটু সময়ের প্রয়োজন। ভেরি প্র্যাকটিক্যালি আমি যদি একটা এক্সাম্পল দেই, যে দেখবেন আমরা যখন আগুন জ্বালাই সেখানে কি হয় যে কয়লা থাকে না? তো এই যে কয়লাগুলো আমরা আগুনের চুলার জালটা অফ করে দিলেও বা চুলাটা অফ করে দিলেও সে কয়লায় যে ধরে থাকা আগুন, সেটা নিভে যেতে পুরোপুরি কিন্তু ঠান্ডা হতে অনেকটা সময়ের প্রয়োজন হয়। অনুরূপ ভাবে দেখা যায় যে আরো খুব প্র্যাকটিক্যালি একটু উদাহরণ দিতে চাই, যে আমাদের ঘরে ফ্যান ঘুরতে থাকে না? আমরা যখন ফ্যানের সুইচটি অফ করি, সেই ফ্যানটি কি সাথে সাথেই ঘোরা বন্ধ করে দেয়? মোটেই না, বরং কিছুক্ষণ কিন্তু সময় নেয়। অথবা দেখবেন আমাদের হয়তো হঠাৎ করে জ্বর চলে এসছে, সেই জ্বর আপনি ডক্টর দেখান, মেডিসিন খান, যাই করেন, সেটা সেরে উঠতে কিন্তু কিছুদিন সময় লাগে। বা এই যে হঠাৎ করে ভূমিকম্প হলো, সেটা থেকে আমাদের অনেক ক্ষয়ক্ষতি যদি হয়ে যায়, সেটাকেও কিন্তু রিকভারের সময় প্রয়োজন। আমি বলতে চাচ্ছি যে কোনো ধরনের দুর্ঘটনা, যে কোনো ধরনের খারাপ কিছু বা যে কোনো ধরনের ভালো কিছু, সেটা থেকে বের হয়ে আসতে অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু একটু সময়ের প্রয়োজন। তো সেই সময়টা না দিয়ে যদি আমরা আজকে এভাবে বিতর্কিত করে ফেলি, তাহলে আমাদের আহ, আসলে আমরা কি করছি? মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে আমরা বাংলাদেশের মানুষ
একটা শ্রেণী এমন রয়েছে যে আমরা আসলে কি চাই সেটাই আমরা হয়তো নিজেরাই বুঝি না, না বুঝে না আমরা নানান রকম মন্তব্য করে ফেলি। এতে করে যেটা হয়, যারা ভালো কিছু করছে তারাও তাদের জায়গায় মোটিভেশনটা হারিয়ে ফেলে। যে মানুষ মাত্রই ভুল আছে, একটা কথা হয়তো মুখ ফুসকে বের হয়ে গিয়েছে বা একটা কিছু হলো, সেটা নিয়েও আমরা এত বেশি আলোচনা সমালোচনা করে ফেলি যে সে হয়তো খুব ভালো কোনো উদ্যোগ উদ্দেশ্য নিয়ে কিছু একটা করবে, সেই জায়গাটাই সে হারিয়ে ফেলে। তো আমার আজকে প্রশ্ন, যারা আজকে এই দুদিনেই অন্তর্বর্তীকালীন সরকারের কিংবা ছাত্র আন্দোলনে যারা রয়েছেন, এখনো এই বাংলাদেশটাকে ভেঙে পড়া, একেবারে ভেঙে পড়া বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজাতে চাচ্ছেন, তাদের তো ভাই আমাদের একটু সময় দিতে হবে নাকি? আমরা সময় না দিয়েই আমরা কি করে একেবারে দুদিনের মধ্যেই চাচ্ছি দেশটা অনেক সুন্দর হোক? আমরা তো দেখছি আমাদের এই ছাত্র ছোট ছোট বাচ্চারা, তারা চেষ্টা করছে না নিজ উদ্যোগে পুরো দেশটাকে পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন করার, এরপরে দেয়াল লিখন অর্থাৎ নানান ভাবে সাজানোর। আমরা অনেক পরিবর্তন কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়া এও দেখতে পাচ্ছি যে যদি একটু রাষ্ট্রীয় কাঠামোতে যাই, সেখানেও কিন্তু আইনি যে প্রয়োগগুলো সেটা কিন্তু খুব দ্রুত আমরা দেখতে পাচ্ছি, আমরা সাধারণ মানুষ আমাদের জায়গা থেকে। তো হচ্ছে তো না। আমার খুব অবাক লেগেছে যেদিন অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করলো, ঠিক একই দিনে তাদের ওই উপদেষ্টা পরিষদের অনেকে হচ্ছে বিভিন্ন মিডিয়া সাক্ষাৎকার নিচ্ছিলেন, এবং তার পরের দিনও যখন তারা প্রথম উপদেষ্টা পরিষদ সবাই যখন একসাথে বসলো, কথা বললো কিভাবে কি করবে এগুলো নিয়ে, যখন তাদের সেই আলোচনা শেষ হলো, সমস্ত মিডিয়ার একটা কমন কোশ্চেন ছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার কত দিনের, নির্বাচন কবে হবে। মানে আমার খুবই অবাক লাগে যে দেখুন, যেখানে সর্বাঙ্গে ব্যথা আমাদের, সেখানে ওষুধ দিয়ে আপনার সারাতে তো সময় লাগবে। তো একটা একটা সরকার গঠন হলো, সেখানে প্রথমে আমাদের কোশ্চেন, এবং আমি দেখেছি কয়েকজন উপদেষ্টা কিছুটা বিরক্ত হয়ে বলেছিল যে আপনারা যদি বারবার এটাই বলেন আপনাদের সময়কাল কতদিন, তাহলে আমরা সংস্কার করব কিভাবে? কারণ এই যে এলোমেলো ভেঙে যাওয়া একটা দেশ, সেটাকে একটা কাঠামোতে নিয়ে আসতে হলে মাস্ট বি কিছুটা সময় প্রয়োজন। আমরা কেন এতটা ধৈর্যহারা হয়ে যাই আজকে? সেই সব ধৈর্যহারা মানুষের কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন, যখনই বিগত স্বৈরশাসকের আমলে নানান রকম অসঙ্গতি, অবিচার, খুন গুম নানান কিছু ছিল, যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল, আমাদের বিগত মানে সাবেক প্রাইম মিনিস্টার আমাদেরকে নানান রকম রেসিপি শিখিয়েছেন, এর বদলে এই খান, এর বদলে ওই খান, এরকম যখন হাস্যকর ব্যাপারগুলো ছিল, কিংবা আমরা খুব লোমহর্ষক কিছু ঘটনাও আমরা দেখেছি আমাদের দেশে ঘটেছে, তো সেই সময়ে এই মানুষগুলো কি করে ধৈর্য নিয়ে বসেছিল? কি করে সেই মানুষগুলো এই মানুষগুলো চুপ ছিল? কি করে এই মানুষগুলো 15-16টি বছর অপেক্ষা করেছিল? অথচ আজকে এই 2-4 দিনের মধ্যেই তারা কত বেশি ধৈর্যহারা। তারা মূল্যায়ন করছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার কি করছে, কিছুই তো করছে না, দেশ তো গেল একেবারে তলানিতে পড়ে গেল। মানে আমার খুব অবাক লাগে যে আমরা যারা সাধারণ মানুষ আমাদের জায়গা থেকেও কথা বলি, আমরা কি বুঝে বলি নাকি না বুঝে বলি, ভেবে বলি নাকি না ভেবে বলি? কারণ হচ্ছে যে দেখুন, যে সরকারি আসুক না কেন, আলটিমেটলি ভোগান্তি কষ্ট কিন্তু আমাদের সাধারণ মানুষের, আমরাই কিন্তু ভুক্তভোগী। ভালো হলে যতটুকু বা পাই, মন্দের ভাগীদার কিন্তু আমরাও হয়ে যাই। আমাদের কিছু কিছু কিন্তু আহ কারণ আজকে দেখেন, যারা বিগত সরকার দলের লোক ছিল তাদের হাজার হাজার কোটি টাকার প্রপার্টি তারা করে নিয়েছে। হ্যাঁ, তারা অনেকেই পালিয়ে আছে, অনেকে হয়তো জেলে গিয়েছে, বাট তাদের অর্থ সম্পদ রয়েছে। তাদের কিন্তু কি হবে, অনেকে দেশ থেকে পালিয়ে সেকেন্ড হোম করে বিভিন্ন দেশে তারা কিন্তু বেশ আরামায়েশেই থাকবে। বাট ক্ষতিগ্রস্ত কারা? আমরা সাধারণ মানুষ। এর পরবর্তীতে যে সরকারি গঠন হোক না কেন, দেখবেন ঘুরে ফিরে যদি একই দৃশ্য চলে আসে, সেই ভুক্তভোগী আমরা সাধারণ মানুষই থাকব। তাহলে আমরা যে এখানে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমার জ্ঞান হওয়ার পর থেকে বিগত বছরগুলোতে একটি নতুন কি একটি দৃশ্য, একটি শুভ সূচনা, আমরা কিছুটা স্বপ্ন দেখছি যে না, হয়তো আমাদের দেশ অনেক সুন্দরভাবে সাজানো হবে, গোছানো হবে, আইনের প্রয়োগ থাকবে, বাক স্বাধীনতা থাকবে, একটা নাগরিক অধিকার বলতে যা থাকে তাই থাকবে।
সেই স্বপ্নগুলো দেখছি, অথচ সেই স্বপ্নগুলো সাজানোর জন্য বা বাস্তবায়নের জন্য কিংবা ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা কিন্তু সময়টা দিতে নারাজ। এমনটা হয়, মানে আমাদের কথা বা আচরণগুলো এরকম যে কেন কালকেই হয়ে যাচ্ছে না, কালকে আমাদের দেশ ইউরোপ আমেরিকা কেন হয়ে যাচ্ছে না, কালকেই এটা হচ্ছে না কেন, ওটা হচ্ছে না কেন, সেটা হচ্ছে না কেন। এই কেনগুলোর সত্যি উত্তর খুঁজে পাই না। আপনি একটা গাছ লাগিয়ে কালকে কি ফল খেতে পারেন? সম্ভব নয়। সময়ের প্রয়োজন, সবকিছুর কিন্তু সময়ের প্রয়োজন। সেই জায়গাটিতে আমরা এত অস্থির কেন, আমরা এত অধৈর্য কেন? কারণ যেখানে আরেকটি ব্যাপার যদি আমি ইসলামিক আলোকেও নিয়ে আসি, যে দেখুন মহান রব আমাদের বলেছেন যে ধৈর্যশীলতা, তাই না? এটা আমাদের কি বলবো, ইমানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ। সেই জায়গাটায় ধৈর্যশীলদের সাথেই আমাদের আল্লাহ রয়েছেন। তাহলে আমরা এতটা ধৈর্যহীন হয়ে কি করে আমরা আল্লাহর রহমত পাবো, বারাকা পাবো, আমরা সুন্দর একটি দেশ পাবো, আমরা জালিম শাসক থেকে মুক্ত হব? আমরা কোন দিকে আছি? না আছি নীতি নৈতিকতার জায়গায়, না আছি ধর্মীয় অনুভূতির জায়গায়, না আছি আল্লাহর উপরে বিশ্বাস করে কিছু করছি। মানে এগুলো সবকিছু এলোমেলো হয়েছে। কি যে আমরা এত বেশি অনৈতিক বিষয়ের সাথে এত বেশি আমাদের চর্চা, আমরা ধর্মীয় জ্ঞান থেকে এতটা দূরে সরে এসেছি, আমরা নৈতিক শিক্ষা থেকে এতটা দূরে সরে এসেছি, এক ধরনের লোভ, লালসা, মানে ক্ষমতা পাওয়ার এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা, সম্পদের পাহাড় গড়ার এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা, এগুলো নিয়ে না আমরা রীতিমতো মত্ত আছি। আমরা বেসিক জায়গাটায় কেন জানি না নিজেদেরকে আর নিতে পারছি না। তো ভীষণ আফসোস হয়। দেখুন এক জায়গায় দেখেছিলাম যে এই যে আজকে এতগুলো বছর আমরা বিভিন্নভাবে শোষণ নিপীড়নের শিকার হয়েছি, এটার দায় কিন্তু আমাদেরও রয়েছে। আমি বিভিন্ন ভিডিওতে এই কথাটি বলে থাকি। কারণ যে কোনো সরকার এসে প্রথম যখন বিভিন্ন জুলুম শুরু করে, আমরা শুরুতে যদি প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে পারি, তাহলে তারা কিন্তু এতটা বার বাড়তে পারে না। যেমন হয় না, আমার মাকে দেখেছি যে যেই লাউয়ের মাচায় লাউ খাওয়ার স্বপ্ন দেখতাম, সেখানে ডগাগুলো যদি অনেক দ্রুত বাড়তো, তখন লাউয়ের ডগাটা কেটে দেয়া হতো যাতে করে আরো অনেক শাখা প্রশাখা গজায় এবং সেখান থেকে কি ফলটা ভালো আসে। আমি বলতে যাচ্ছি যে এরকম ভাবে যদি প্রথম থেকেই আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় যখন এ ধরনের অনিয়ম, দুর্নীতি, অন্যায় হতে থাকে, তখন আমরা আজকেই 2024-এর যে গণ অভ্যুত্থান হলো, আমরা ছাত্র থেকে শুরু করে সাধারণ মানুষ আমরা যেমন রাজপথে নেমে এসে আমরা এক স্বৈর শাসকের পতন ঘটিয়েছি, সেই জায়গাটিতে এভাবে যদি আমরা প্রথম থেকেই প্রতিরোধ গড়ে তুলতে পারি, প্রতিবাদ গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু এতটা অনিয়ম, এতটা দুর্নীতি হওয়া সম্ভব নয়। এমনকি খুব ভেরি প্র্যাকটিক্যাল এক্সাম্পল, ধরুন আমাকে দিয়ে আমি বলছি যে আমার এই আঙুলের এখানে যদি কোনো পচন রোগ ধরে, আল্লাহ না করুক, তো তাহলে আমরা কি করব? আমাদের কি করা উচিত? অবশ্যই চিকিৎসা নেওয়া উচিত। এবং সেখানে যদি চিকিৎসক বলে যে আপনার কেটে ফেলতে হবে এই অংশটুকু, তাহলে অবশ্যই কি আমরা কি শুরুতে এটুকু কাটা ভালো, নাকি না এমনটা ভাবলাম না দেখি কি হয়? তাহলে তো এই পচন থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, আঙুল থেকে হাতে চলে যাবে, হাত থেকে পুরো শরীরে চলে যাবে, একটা সময় কি পুরো শরীরটা পচন ধরবে, তাই না? বিষয়টা কিন্তু এরকমই। অথচ শুরু থেকে যদি আমরা শুধু এই অংশটুকু কেটে ফেলতাম, তাহলে অ্যাটলিস্ট কখনোই পুরো শরীরে পচন ধরতো না। তো সেই জায়গাটিতে এই বিষয়গুলো কিন্তু ইচ অ্যান্ড এভরি সেক্টর, আমরা যখন কোনো পাপ করি তখন ছোট ছোট পাপ করি, ভাবি ও না এটা কিছু না, আল্লাহর কাছে মাপ চেয়ে নিব, ঠিক হয়ে যাবে। কিন্তু না, আমাদের ইসলাম কি বলে যে ছোট পাপ থেকেই কিন্তু বড় পাপের সৃষ্টি হয়। কারণ আমাদের ইমান, আমাদের আত্মাটা ধীরে ধীরে মরে যেতে থাকে, ইমান দুর্বল হতে থাকে। তাই সেই কারণে কিন্তু ছোট পাপ থেকে বেঁচে থাকতে হবে প্রথমে, তাহলে অটোমেটিক্যালি আমরা বড় পাপ থেকে বেঁচে থাকতে পারবো। একই বিষয় প্রত্যেকটা ক্ষেত্রে। তো সেখানে আমরা আজকে 2024-এ এসে যেহেতু আমরা প্রমাণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ যে আমরা একতাবদ্ধ হয়ে যে কোনো অন্যায়কে প্রতিবাদ বা প্রতিহত করতে পারি, রুখে দাঁড়াতে পারি, তাহলে সেটা যদি আমরা সব বিষয়ে রাষ্ট্রীয় ব্যবস্থা বলি, পারিবারিক, সামাজিক যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা এভাবে রুখে দাঁড়াতে পারি, তাহলে কিন্তু সম্ভব। যেটা
আমার ভীষণ রকম ভালো লেগেছে। আমি জানি না, আমার জ্ঞান হওয়ার পর থেকে কোনো রাষ্ট্রপ্রধানের কাছ থেকে এই কথাটা আমি কখনো শুনিনি। ডক্টর প্রফেসর ইউনূসকে স্যারকে যখন বলা হয়েছে যে আপনার এখন প্রথম লক্ষ্য উদ্দেশ্য কি, তিনি সুন্দর একটা ছোট্ট সেন্টেন্স বলেছেন যে আমার উদ্দেশ্য হচ্ছে পুরো বাংলাদেশটাকে একত্রিত করা, আমাদের একতাবদ্ধ হয়ে কাজ করা। এই যে একটা পাওয়ার, এটাকে আমরা কিন্তু অলরেডি প্রমাণিত যে চাইলে আমরা সবাই মিলে অনেক কিছু করতে পারি। তো সেই জায়গাটায় আমরা কেন জানি না এই একতাবদ্ধ হওয়াটাই আমরা পারি না। নট অনলি বাংলাদেশ, দেশের বাইরেও দেখেছি যে অনেক দেশের কমিউনিটিতে অনেক ইউনিটি আছে, বাট আমাদের বাংলাদেশের মানুষের কেন জানি না একসাথে 2 জন 4 জন 5 জন আমরা চলতে পারি না। পেছন থেকে টানা আমাদের অভ্যাস, স্বভাব, জানি না এটা আমাদের কোন চর্চা। তো যে আলোচনায় ছিলাম, আমাদের আসলে অনেক জায়গায় সংশোধন করা প্রয়োজন। শুধু রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে দায়ী করলে হবে না, আমাদের প্রতিটা মানুষকে নিজ নিজ জায়গা থেকে নৈতিক শিক্ষায়, ধর্মীয় শিক্ষায় অবশ্যই প্রথমে সেই জায়গায় আমাদের আলোকিত হতে হবে। তাহলে না আমরা এক একজনের আলো দিয়ে পুরো পৃথিবী মানে দেশটাকে আলোকিত করতে পারবো। দেখবেন যে রাতের যে বিশেষ করে ছাত্রদের আন্দোলনগুলোতে রাতের দৃশ্যগুলো দেখবেন, প্রত্যেকের মোবাইলের টর্চ লাইটটা যখন জ্বালিয়ে ধরেছে, তখন দৃশ্যটা কিন্তু অসম্ভব সুন্দর দেখা যায়। যে এই ছোট ছোট আলো একাধিক যত জড়ো হওয়া প্রত্যেকের আলো মিলেই কিন্তু অসম্ভব সুন্দর একটি আলোকিত পরিবেশ হয়েছে। তো আমরা কেন শুধুমাত্র একটা রাষ্ট্রীয় ব্যবস্থাকে দায়ী করি, একটা ব্যক্তিকে দায়ী করি, একজন এমপি মন্ত্রী মানে চেয়ারম্যান মেম্বার এদেরকে দায়ী করি? আমাদেরকে কিচ্ছু করণীয় নেই। আজকে যেন মন্তব্য করছি কেন দেশটা বদলাচ্ছে না, কি হলো এই নতুন সরকার এসে, কি হলো এই হলে। আমাদের জন্য মনে হয় যারা এত ধৈর্য হারা, আমার কাছে মনে হয় তাদের জন্য বোধহয় কোনো জালিম শাসক বা জালিম সরকারই ঠিক আছে, যিনি জুলুম করে যাবেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, আর আমরা হচ্ছে সাধারণ মানুষ শুধু সাফার করে যাব, কিছু করতে পারবো না। তো বিনীতভাবে অনুরোধ আমার ব্যক্তিগত জায়গা থেকে, দেখুন ভালো কিছুকে অ্যাপ্রিসিয়েট করুন, মন্দকে অবশ্যই আমরা সমালোচনা করব, তবে সেটা গঠনমূলক আলোচনা, নট সমালোচনা যে এভাবে হতে পারে, এভাবে হতে পারে, সেভাবে হতে পারে এরকম। কিন্তু সেটা যেন এভাবে কাউকে তীর ছোড়া না হয়, গিবত না ঠিক মানে মনোবলকে ভেঙে দেওয়ার মতো কোনো কথা না হয়। তাতে করে কিন্তু দেশ আগাবে না। আর দেশ না গেলে আমরা আসলে এভাবে বলেই যাব, আন্দোলন করেই যাব, রক্ত ঝরতেই থাকবে, নিরীহ বা তাজা প্রাণগুলো ঝরেই যাবে, আলটিমেট সলিউশন কিচ্ছু হবে না। তো সে কারণে আসলে আমাদের প্রত্যেকের জায়গা থেকে সংশোধনের ব্যাপার রয়েছে, তবেই না আমরা সুন্দর একটি দেশ পাবো। ওস্তাদ নোমান আলীর সুন্দর একটি লেকচার রয়েছে, যারা যারা এই মুহূর্তে আমাকে শুনছেন বলবো যে ইউটিউবে সার্চ দিবেন যে মানসিক গোলামি, এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ওনার দীর্ঘ একটা লেকচার, আমি চেষ্টা করব তার কিছুটা পয়েন্ট তুলে ধরার আমার আলোচনার মধ্যে। তো এই মানসিক গোলামিটা, এটা আমাদের সব থেকে বড় ব্যাধি। এই ব্যাধি থেকে যদি আমরা বের না হতে পারি, আমরা কখনোই সুন্দর একটি সভ্য, সুশৃঙ্খল, উন্নত জাতি হতে পারবো না। আর অবভিয়াসলি আমি খুব বোল্ডলি বলতে চাই যে সুন্দর একটি দেশ গঠনের জন্য, সুন্দর একটি জাতি উপহার পাওয়ার জন্য আমরা যত বড় শিক্ষায় শিক্ষিত হই না কেন, প্রথম এবং প্রধান করণীয় হচ্ছে আমাদের নৈতিক শিক্ষা। আর নৈতিক শিক্ষা যখনই আমরা রিচ হতে যাব, তখনই কিন্তু আমাদের ধর্মীয় শিক্ষার ব্যাপার চলে আসে। সেটা যে যেই ধর্মই হোক না কেন, আমি স্পেসিফিক ভাবে বলছি না যে শুধু কোন একটা স্পেসিফিক ধর্মকে আমি এখানে মেনশন করতে চাচ্ছি না। তো মোট কথা, ধর্মীয় শিক্ষায় অবশ্যই আমাদের আলোকিত হতে হবে, আদারওয়াইজ কখনোই আমরা সুন্দর একটি দেশ গড়তে পারবো না, একটি শিক্ষিত, উন্নত, নৈতিক জ্ঞান সম্পন্ন আমরা জাতি গড়তে পারবো না। সো এটুকুই ছিল আজকের বলার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমাদের আজকের এই সেশনে যুক্ত ছিলেন, অনেক অনেক কমেন্টস করেছেন। যারা যারা কমেন্টস করছেন সবাইকে আরো একবার শুভ কামনা, শুভেচ্ছা এবং দোয়া কামনা করছি আমার জন্য স্পেশালি, এবং পুরোপুরি আমাদের দেশের জন্য। দোয়া আমাদের অনেক বড় একটি পাওয়ার, সুতরাং আমরা প্রত্যেকেই আমাদের পরস্পরের জন্য দোয়া করব যেন আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন, নেক হায়াত দান করেন, এবং
ভালোর সাথে আমাদেরকে আল্লাহ তাআলা জীবনটা অতিবাহিত করেন, সেই তৌফিক যেন দেন। সবাই সবার জন্য দোয়া করব। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।